আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের একের পর এক ফিক্সচার্স কিন্তু আসছে এবং নেক্সট যে অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলবে। প্রথমে 3টা ওয়ানডে, যেটা 9, 11 এবং 14 তারিখ হবে, এবং তারপর 3 ম্যাচের টি20 সিরিজ। সবই হবে ঘরের মাটিতে। ওয়ানডে সিরিজটা মিরপুরে, আর হচ্ছে টি20 সিরিজটা হবে চট্টগ্রামে। সো জুন মাসের ওয়ার্ল্ড কাপ ফুটবলের দামামার ভেতর দিয়েই কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই সিরিজটা অনুষ্ঠিত হবে, হোয়াইট বল সিরিজ। সো এই সিরিজটাকে নিয়ে আসলে আলাদা রকম একটা উত্তেজনা ডেফিনেটলি কাজ করছে, কারণ আপনি চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের রিসেন্ট সময় আমরা হোয়াইট বল ক্রিকেটে যা খেলেছি, আমাদের কিন্তু সাকসেস আসছে। লিটন কুমার দাসের আন্ডারে আমরা টি20 দলটা যেটা বানিয়েছি, টি20-র পারফরমেন্স সব কিছু মিলে কিন্তু বেশ ভালো জায়গায় আছে। নিউজিল্যান্ডের সঙ্গে আমরা সিরিজটা 1-1 ড্র করেছি। আমরা তার আগে পাকিস্তানকে 2-1 সিরিজ হারিয়েছি। রিসেন্ট সময় বাংলাদেশের টি20-র যেই টিমটার বা অবস্থা বা রেজাল্টের অবস্থা, সেটাও কিন্তু বেশ ভালো। আর সামনে যেহেতু আমাদের টি20 ওয়ার্ল্ড কাপ দেরি আছে, অন্তত টি20 দলটাকে আরও একটু গুছিয়ে ভালো মতন সেট আপ করে নেওয়ার ক্ষেত্রে এই সিরিজগুলো খুব ইম্পর্টেন্ট হবে। এবং অস্ট্রেলিয়ার সঙ্গে একটা হোম সিরিজ, সেটা অবশ্যই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ। বাট এই সিরিজটার মধ্যে আমি যে জিনিসগুলো একটু ডিফারেন্টলি চিন্তা করতে চাই বা এক্সপেক্ট করবো বাংলাদেশ একটু সুদূর প্রসারী চিন্তাভাবনায় যাবে, সেটা হচ্ছে যে তাদের যেই পাইপলাইনের প্লেয়াররা আছে, যাদেরকে পোটেনশিয়ালি হয়তো আমরা 2028 সালে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের মধ্যে দেখলেও দেখতে পারি, যারা ফাইট দিতে পারেন পাইপলাইনে, তাদেরকে আসলে সুযোগ করে দেওয়ার একটা চেষ্টা আমার মনে হয় বিসিবি তারা করবে। এবং আমরা ইতিমধ্যে সেটার কিছু প্রমাণ, কিছু ঝলক দেখতে পেরেছি। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে আমরা দেখেছিলাম আব্দুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, তাদেরকে কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছিল, এবং তাদের মধ্যে রিপন মণ্ডল তিনি তার ডেবিউটাও পেয়ে গিয়েছিলেন, তিনি খেলেছেন। খুব একটা ভালো পারফরমেন্স হয়নি, বাট চেষ্টা করেছেন আর কি, অন্তত তার ডেবিউটে তিনি পেয়েছেন। অর্থাৎ শুরু করে সেটাকে সামনে নিয়ে যাওয়ার মতো একটা ওপেনিং নতুন একজন খেলোয়াড়কে দেওয়া হয়েছে। আমরা যদি এখন অস্ট্রেলিয়ার সঙ্গে এই সিরিজটার কথা চিন্তা করি, আগে ওয়ানডের দলটার দিকে যাই, কারণ ওয়ানডে সিরিজটা আগে হবে। সেখানে কিছু পরিবর্তন আমি এক্সপেক্ট করি বা চাই বাংলাদেশ নিয়ে আসার চেষ্টা করুক। এবং সেই জায়গাটার মধ্যে আমি অন্তত বলতে পারি যে মিডল অর্ডারের যে জায়গাটা নিয়ে এখনও পর্যন্ত একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, সেই প্রশ্নের জবাব আমাদের খুঁজতে হবে সামহাও। এবং সেই সাথে যেহেতু 2027 সালে ওয়ার্ল্ড কাপ, এবং সেই ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে বেশ বৈরী কন্ডিশনে সাউথ আফ্রিকায়, সেই ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে বাংলাদেশের যে পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ, সেটাও কিন্তু আমরা প্যারালেলি করে যেতে পারি। আমরা রিসেন্টলি যদি চিন্তা করে দেখি, 50 ওভার ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় ডোমেস্টিক টুর্নামেন্ট যেটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেটা হচ্ছে। তবে সেই লিগের মধ্যে আপনি কি জুৎসুই কোনো এরকম ফাস্ট বোলিং অলরাউন্ডারের ভালো পারফরমেন্স দেখেছেন? আমি অন্তত সেভাবে দেখছি না। রিজান হোসেন তার ভালো পারফরমেন্স দেখার সুযোগই পায়নি খুব একটা বেশি, কারণ তিনি সেভাবে আসলে গেম টাইম পাচ্ছেন না বা ইনাফ অপরচুনিটিস পাননি, যেটাতে করে তিনি আসলে নিজের ওয়ার্থটা প্রুভ করতে পারবেন। আমরা যদি আরও কিছু পেস বোলিং অলরাউন্ডার রয়েছেন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, তাকে আমি দেখেছি একটা ম্যাচে, নট ভেরি গুড। মানে তিনি বোলিংটা করতে পারেন মোটামুটি, বাট খুব একটা এফেক্টিভ তাকে আমার এখনো মনে হয়নি, পলিশড এখনো মনে হয়নি। সো হি ইজ স্টিল ফার অফ। তুলনামূলকভাবে ডোমেস্টিক সার্কিটে আবারও সাইফুদ্দিনই শেষ পর্যন্ত পারফর্ম করে যাচ্ছেন। তানজিম সাকিব, তিনি আসলে ইঞ্জুরির কারণে খেলছেন না, এবং তার ইঞ্জুরিটা বেশ মেজর কিছু হতেও পারে। তিনি বাইরের কনসালটেন্টদের সঙ্গে পরামর্শ করছেন যে তার ইঞ্জুরিটা কীভাবে তিনি কাটিয়ে উঠবেন। সো সেটা আমাদের জন্য একটু ড্রব্যাক। আব্দুল গাফফার সাকলাইন ইজ ডুইং ফ্যান্টাস্টিক, আমি বলবো। তার বোলিং ব্যাটিং দুই দিক থেকে তিনি আসলে যে ধরনের পারফরমেন্সটা দিচ্ছেন এবারে ডিপিএলে, আমার মনে হয় যে ওয়ানডে দলটার মধ্যেও তাকে যদি রাখা হয় অ্যাজ আ রিপ্লেসমেন্ট অফ তানজিম সাকিব, সেটা কিন্তু খুব একটা খারাপ বিবেচনা হবে না। আমার মনে হয় যে এইটা খুব একটা গুড মুভ হতে পারে, যে আব্দুল গাফফার সাকলাইনকে আপনি আপনার ওয়ানডে টিমের মধ্যে ইনক্লুড করে দেখতে পারেন অস্ট্রেলিয়ার এগেনস্টে। সো এছাড়া আমি পেস বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে আসলে তোফায়েল আহমেদকেও দেখেছি, তিনি খেলেছেন কয়েকটা ম্যাচ, বাট নট আপ টু দ্য মার্ক। সো দিন শেষে আমাদের আসলে পেস বোলিং অলরাউন্ডারের যে খোঁজ, সেটা কিন্তু আমরা করেই যাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু সেটার কোনো সুরাহা পাই নাই। তবে স্পিন বোলিং অলরাউন্ডারের জায়গাটার মধ্যে বেশ কিছু ইমপ্রেসিভ পারফর্মাররা রয়েছেন, এবং যার মধ্যে সবচেয়ে রিনাউন্ড যে নামটা, তার নামটা আবারও নিতে হচ্ছে, কারণ আমার মনে হয় যে তিনি একটু আনলাকি। ওই নিউজিল্যান্ড সিরিজেই তাকে ওয়ানডে স্কোয়াডে, তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াডে নিয়ে আবার বাদ দেওয়া হয়েছিল। মোসাদ্দেক হোসেন সৈকতের কথাই বলছি আমি। তিনি কিন্তু এই ডিপিএলেও, এবছরের ডিপিএলেও আবাহনীর হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। ব্যাট হাতে তিনি একটা রেকর্ড সেঞ্চুরি করেছেন, 49 বল থেকে সেঞ্চুরি, যেটা কিনা লিস্টে ক্রিকেটে বাংলাদেশের কুইকেস্ট সেঞ্চুরির যৌথভাবে তিনি রেকর্ডের ভাগিদার হয়েছেন হাবিবুর রহমান সোহানের সঙ্গে। আর বল হাতে তো পারফর্ম করেই যাচ্ছেন তিনি। সো বল হাতেও তার দেখলাম 9টা উইকেট রয়েছে, ব্যাট হাতেও তার 300-র কাছাকাছি রান তিনি করে ফেলেছেন। সো ভেরি ভেরি গুড পারফরমেন্স মোসাদ্দেক সৈকতের কাছ থেকে। আরও একবার কনসিস্টেন্সিটা তিনি দেখাচ্ছেন, এবং আমার মনে হয় যে অস্ট্রেলিয়া সিরিজে তাকে আমরা মিডল অর্ডারে আসলে চেষ্টা করে দেখতে পারি, ইনস্টেড অফ সামওয়ান লাইক অ্যান আফিফ হোসেন ধ্রুব।
আমার কাছে মনে হয় যে এই একটা চেঞ্জ ডেফিনেটলি আমাদের ব্যাটিং লাইন আপটায় নিয়ে আসা যায়। সাইফ হাসান একটা কনসার্নের নাম, ডেফিনেটলি টপ অফ দ্য অর্ডারে তিনি রান পাচ্ছেন না ডিপিএলে, তার প্রিভিয়াস পারফরমেন্সগুলোর মধ্যেও একটু অফ ফর্মের ঝলক আমরা দেখেছি, বাট আই গেস তাকে আরও একবার ক্যারি করে নিয়ে যাওয়া হবে ওয়ানডে সিরিজে, আমার মনে হয় না তাকে পরিবর্তন করা হবে। সো সাইফ হাসান প্রবাবলি সেফ। জাকির হাসান খুব ভালো ব্যাটিং করছেন, আমি তার ব্যাটিং দেখলাম ডিপিএলে। শাহাদাত হোসেন দীপুও খুব ভালো ব্যাটিং করছেন, বাট সাধারণত তিনি আসলে ওপেন করেন না, 50 ওভার গেমেও তাকে ওপেন করানো হচ্ছে এবারের ডিপিএলে তার টিম থেকে। সো ওই জায়গায় তার পারফরমেন্স ভালো হলেও আমি এখনো পর্যন্ত একটু ইফি আছি যে মাত্র একটা সিজনই তিনি ভালো করছেন, কনসিস্টেন্টলি হয়তো আরও 2-1টা সিজন ভালো তার করা দরকার 50 ওভার গেমের জন্য বিবেচনা নাই আসার জন্য। সো ওই জায়গাটার থেকে আমি চিন্তা করলে খালি দুটো অপশনই পাচ্ছি যারা ওয়ানডে টিমে আসলে বাংলাদেশের স্কোয়াডটা মেক করতে পারেন অস্ট্রেলিয়ার এগেনস্টে, যাদেরকে সুযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয়। এখনই ভালো সুযোগ, আসলে ওয়ার্ল্ড কাপ আসতে এখনই কিছুটা সময় আছে, সুতরাং আমরা আমাদের রিসোর্সগুলোকে আসলে বাজিয়ে দেখতে পারি। মোসাদ্দেক সৈকত, আব্দুল গাফার সাকলাইন, আমার কাছে মনে হয় যে এই দুজনকে আপনি ওয়ানডে সেট আপের মধ্যে ইনক্লুড ডেফিনেটলি করতে পারেন। আর টি-20 সেট আপের কথা যদি যাই, সেখানেও কিছু পরিবর্তন আমি এক্সপেক্ট করি। ডেফিনেটলি আব্দুল গাফার সাকলাইন তিনি তো তার ডেবিউটা পান নাই, অন্তত রিপন মন্ডল তার ডেবিউ পেয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ডের এগেনস্টে। আব্দুল গাফার সাকলাইন ডেফিনেটলি স্কোয়াডে আবারও থাকবেন, আমি এটাই আশা করি এবং এটাই আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত হবে। ব্যাটিংয়ের জায়গাটায় যদি যায়, আমার মনে হয় হাবিবুর রহমান সোহানকে ট্রাই করানো যেতে পারে কিনা সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করে দেখতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ হি ইজ ওয়ান অফ দ্য এক্সপ্লোসিভ ব্যাটার্স এবং আমার কাছে মনে হয় যে পাইপলাইনের নেক্সট ইন লাইন যারা আছেন দুজনের নামে তো বেশি আসে, জিশান আলম এবং হাবিবুর রহমান সোহান। আমার কাছে মনে হয় যে সোহানকে আগে বাজিয়ে দেখার একটা চেষ্টা করা যেতে পারে। তার তার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে, তিনি আসলে রেকগনাইজ টি-20 তো বাংলাদেশের ফাস্টেস্ট সেঞ্চুরির মালিক। সো তার কাছ থেকে আমরা আসলে এক্সপ্লোসিভ ইনিংস কিছু এক্সপেক্ট করতে পারি এবং বিগ হিটিংটা একবার তিনি শুরু করলে হি অলওয়েজ গিভস ইউ আ গুড মোমেন্টাম টপ অফ দ্য অর্ডারে। সো হাবিবুর রহমান সোহান একটা অপশন হতে পারেন টি-20 স্কোয়াডে অন্তর্ভুক্তির জন্য। এবং আরও একজন তিনি আমার মনে হয় তাকে ডেফিনেটলি নিতেই হবে, মানে তিনি পারফরমেন্স দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমাকে তোমরা নিচ্ছ না কেন, আলিস আল ইসলাম। আই থিঙ্ক ইঞ্জুরিকে অনেক পেছনে ফেলে চলে এসেছেন, এখন তিনি যেই ধরনের বোলিংটা করছেন, এবারে ডিপিএল এর টপ উইকেট টেকার হয়েছেন, 18টা উইকেট তার এই লাস্ট রাউন্ডের আগ পর্যন্ত, প্রথম 6 রাউন্ডের মধ্যেই তিনি 18টা উইকেট পেয়েছেন, মানে 3 উইকেটস আ ম্যাচ, এটা হচ্ছে তার অ্যাভারেজ। এবং তিনি তার বেস্ট বোলিং ফিগারটাও রিচ করেছেন, 6টা উইকেটও পেয়েছেন একটা ম্যাচে। সো তার বোলিং খেলাটা বেশ কঠিন হচ্ছে এবং তিনি আসলে লোকাল কন্ডিশনে ইতিমধ্যে প্রুভ করে দিয়েছেন যে তিনি কতটা ভালো বোলিং করতে পারেন। সো আই থিঙ্ক টি-20 স্কোয়াডে আলিস আল ইসলাম আর হাবিবুর রহমান সোহানকে একটা সুযোগ দেওয়া যায় এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে ওয়ানডে যে স্কোয়াডটা, সেখানে মোসাদ্দেক হোসেন সৈকত অ্যাজ এ স্পিন বোলিং অলরাউন্ডার ইন প্লেস অফ আফিফ হোসেন ধ্রুব, সেটা হয়তো করে ফেলা যায়। এবং বোলিংয়ের ক্ষেত্রে ওই বোলিং অলরাউন্ডারের অভাবটা মেটানোর জন্য আমার কাছে মনে হয় যে আব্দুল গাফার সাকলাইন কুড বি আ ভেরি ভেরি গুড অপশন ফর বাংলাদেশ। আপনারা মতামত জানিয়ে দেবেন। অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ যদি নতুন কোনো কিছু ট্রাই করতে চায়, তাহলে কি এই অপশনগুলো তারা এক্সপ্লোর করে দেখতে পারে কিনা। আর অবভিয়াসলি ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।